হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে উপস্থিত হলাম। এই পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে পরিচয় জেনে নিই। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। পঞ্চম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সহজ সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ম্যাথিক রফিক স্যার। কি প্রাথমিক গণিত, পঞ্চম শ্রেণী, অধ্যায় 13, তারিখ 29/10/2020। তাহলে আজকের পাঠ আমাদের হচ্ছে উপাত্ত বিন্যস্ত করা। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা প্রদত্ত অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করতে পারবে, গড় নির্ণয় করতে পারবে, আয়তলেখ অঙ্কন করতে পারবে এবং জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে পারবে। দেখিও বলি, দেখো এখানে মোট কয়টি সংখ্যা আছে, একটু গণলি পাবে। আমার মনে হয় এতগুলো গুণে ফেলেছ তোমরা এবং গুণে তার উত্তর রেডি করছো। আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। উত্তরটি হলো 18টি। দেখো দেখি এখানে সর্বোচ্চ সংখ্যা কত সেটা বের করতে পারো কিনা। আমার মনে হচ্ছে এতক্ষণে সর্বোচ্চ সংখ্যাটা তুমি খুঁজে পেয়েছো এবং আমার উত্তরের সাথে মিলে নাও। সর্বোচ্চ সংখ্যা আমরা পেলাম 29 এবং সর্বনিম্ন সংখ্যা কত সেটা পেয়েছো কিনা, সেটা হলো 8। আমাদের সারণী তৈরি করতে গেলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা এগুলো লাগবে আমাদের। চলো সৃজনশীল প্রশ্নে যাওয়া যাক। 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। প্রশ্ন হলো সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য কত? নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। গ, উপাত্ত গুলো 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করো। 1 নং প্রশ্নের প্রায়ের সমাধান: সর্বোচ্চ নম্বর সমান 84 এবং সর্বোচ্চ নম্বর সমান হলো 60। তাহলে সুতরাং সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য আমরা লিখতে পারি। তাহলে বড়টা থেকে ছোট বিয়োগ হবে, অর্থাৎ 84 বিয়োগ 60 সমান 24। উত্তর তাহলে আমি পেয়ে গেলাম 24। 1 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান: প্রিয় শিক্ষার্থী, উপাত্তের নম্বরগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম এই কথার অর্থ উপরের দিকে যেতে হবে। কোথা থেকে? নিচ থেকে। সংখ্যার ক্ষেত্রে হলো ছোট থেকে বড়র দিকে। তাহলে ছোট থেকে বড়র দিকে তুমি সংখ্যাগুলো সাজাবে এবং প্রতিটি সংখ্যার মধ্যখানে কি দিবে? কমা দিয়ে রাখবে। তাহলে তোমার সাজানো হয়ে গেল। আবার মানের অধক্রমে মানে অধ কথার অর্থ হলো ছোটর দিকে যাবে। কোথা থেকে? বড় থেকে ছোটর দিকে। তার মানে বড় সংখ্যাগুলো আগে দিবে, ছোট সংখ্যাগুলো পরপর দিবে। সর্বশেষ হবে ক্ষুদ্রতম সংখ্যা যেটা, সবচেয়ে কম যেটা সেটা। এভাবে 84 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা সাজালাম এবং প্রতিটি সংখ্যা মধ্যখানে দুটি পরপর সংখ্যার মধ্যখানে কি দিবে? কমা দিবে। এবং একই সংখ্যা যদি পরপর অনেকবার থাকে সেটা পরপর লিখতে হবে। যেমন এখানে লেখা হয়েছে, দেখো 84 দুইবার আছে, দুইবার লেখা হয়েছে। আবার দেখো 75 দুইবার আছে, এটা দুইবার লেখা হয়েছে। যেগুলো একই সংখ্যা বারবার থাকলে সেটা পরপর দিবে। সাজানো হলো। আমাদের ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম। এবার 1 নং প্রশ্নের গয়ের উত্তর: এখানে সর্বোচ্চ নম্বর 84, সর্বনিম্ন নম্বর হলো 60। নিম্নে 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করা হয়। সংখ্যাগুলোকে আবার লিখে উপাত্ত গুলোকে 5 শ্রেণী ব্যবধানে সারণীবদ্ধ করে টেলি চিহ্ন ব্যবহার করে বিন্যস্ত করি। সর্বনিম্ন হলো 60 থেকে 5 শ্রেণী ব্যবধান। তার মানে 5 শ্রেণী ব্যবধান হলে তোমাকে 60 এর সাথে যোগ করতে হবে 4। শ্রেণী ব্যবধান যা হবে তার সাথে 1 কম যোগ করবে। কেন? 60 নিজেই সে একটা। এবার একটু হাতে গণক: 60, 61, 62, 63, 64। দেখো 5 হয়েছে। 60 আর 64 এই দুটো হলো দুইটা বোঝায়, আর মধ্যখানে আছে 61, 62, 63।
তার মানে শ্রেণী ব্যবধান যদি তোমার 5 হয় তাহলে প্রথমটার সাথে 4 যোগ করবে। শ্রেণী ব্যবধান যদি 10 হয় প্রথম সাথে সাথে 9 যোগ করবে। শ্রেণী ব্যবধান যদি 20 হয় তাহলে প্রথমটার সাথে 19 যোগ করবে। শ্রেণী ব্যবধান যতই হোক প্রথমটার সাথে তার চেয়ে 1 কম যোগ করবে, কারণ প্রথমটা নিজেই তো একটা তন্মধ্যে। এই কারণে আমরা লিখছি 60 থেকে 64। 64 যেহেতু হয়ে গেল, পরেরটা আমরা দিয়েছি 65 থেকে 69, তারপর 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84। এবার টেলি চিহ্নগুলো একটু আমরা চিনে নিই। টেলি চিহ্নগুলো 1 বোঝাতে একটি দাগ, এবং 2 বোঝাতে 2টি দাগ, 3 বোঝাতে 3টি দাগ, 4 বোঝাতে 4টি দাগ, 5 বোঝাতে 5টি, 6 বোঝাতে 6টি, 7 বোঝাতে 7টি। এভাবে যদি হয় তাহলে আরেকটি ঝামেলা কিন্তু হয়ে যাবে। 10 বোঝাতে 10টি, 15 বোঝাতে 15টি, আবার গনে গনে দেখতে হবে। এই কারণে আমরা একটা সহজ বুদ্ধি অ্যাপ্লাই করবো, সেটা হলো কি 4টি দাগ হয়ে গেলে পঞ্চম দাগটি আমরা কোনাকুনি দিয়ে একটা বান্ডিল তৈরি করবো। তাহলে এক বান্ডিল হয়ে গেলেই বুঝতে পারবো যে এখানে এক বান্ডিল মানে হলো 5, আবার আরেকটি বান্ডিল হলো 10, 3টি বান্ডিল হলো 15। তাহলে আমাদের গণার সুবিধার্থে আমরা কি করবো, পঞ্চম দাগটি বারবারই কোনাকুনি দিয়ে দেবো। এবার যদি 6 হয় তাহলে এক বান্ডিলের পরে আরেকটি দাগ, তার মানে এক বান্ডিলে 5 আর এক দাগ, তাহলে 6 বোঝাবো। এবার দেখো 84 যদি আমরা কাটি, 84 কেটে দেবো এই কারণে যে মনে থাকবে যে কোনটা আমরা বসাইছি। 84, 84 ঘরে 80 থেকে 84 এর মধ্যে 84 বিদ্যমান, তাহলে এখানে একটা দাগ দিলাম। আবার যদি 63 কাটি, তাহলে 63 কাটলে 60 থেকে 64 এর মধ্যে দেখো 63 পরে, তাহলে কারণ 61, 62, 63, 64, 60 এই 5টি নিয়ে হলো 60 থেকে 64 এই শ্রেণীটা। এই শ্রেণী ব্যবধানে তাহলে আমরা একটা দাগ দিলাম। আবার 71 কাটলে কোথায় বসবে, 70 থেকে 74 এর ঘরে। তাহলে 71 কাটি আমরা 70 থেকে 74 এর ভিতরে আমরা দাগ দিলাম। 75 কাটলে কোথায়, 75 থেকে 79 ঘরে বসবে। এটা যদি 69 কাটি, দেখো 65 থেকে 69 এই ঘরে আবার একটি 69 কেটে একটি দাগ দিলাম। 72 কেটে 72 এর ঘর, 70 থেকে 74। একটু ধীরে ধীরে করবে কাজটি, তা না হলে ভুল হয়ে গেলে তোমার যোগফল ভুল হয়ে যাবে, পরিসংখ্যান ভুল হয়ে যাবে, নাম্বার পাবে না। 60 60 থেকে 64 ঘরে পড়বে 66, 65 থেকে 69 ঘরে পড়বে 73। দেখো 70 থেকে 74 এর ঘরে 82, 82 কোথায় পড়বে তাহলে, 80 থেকে 84 ঘরে। এবং 84, 80 থেকে 84 ঘরে 68 পড়বে হলো 65 থেকে 69 এর ঘরে, 65 পড়বে 65 থেকে 69 এর ঘরে। এবার দেখো 78 পর্বে হলো পড়বে 75 থেকে 79 ঘরে, 70 পর্বে 70 থেকে 74 এর ঘরে, 67 পর্বে হলো 65 থেকে 69। এখানে 4টি আগেই হয়ে গেছে, পঞ্চম দাগটি আমরা জানি কোনাকুনি দিতে হবে, তাহলে এক বান্ডিল হয়ে গেল। 83 পর্বে কোথায়, 80 থেকে 84 ঘরে, এবং 75 পর্বে 75 থেকে 79 ঘরে, 81 পর্বে 80 থেকে 84 ঘরে। 4টি দাগ যেহেতু আগেই হয়েছে, তো পঞ্চম দাগটি কোনাকুনি দিতে হবে। 80 পর্বে কোথায়, 80 থেকে 84 ঘরে। এবার যদি আমরা সংখ্যা দিয়ে লিখি, 2টি দাগ মানে 2, এক বান্ডিল মানে 5, আবার এখানে 4টি দাগ মানে 4, 3টি দাগ মানে 3, আর এক বান্ডিল 5 আর এই পাশে একটি, তাহলে 6। এবার টোটাল যদি যোগ করে যোগফল পেয়ে যাবো আমরা 20। 2 আর 5 7, 7 আর 4 হবে 11, 11 3 হবে 14, 14 আর 6 হবে 20। এই হলো সারাটি করা হয়ে গেল। এভাবে করলে তুমি পূর্ণ নাম্বার পাবে। তবে গণসংখ্যার সময় টেলি চিহ্ন ব্যবহার করি, এগুলো তুমি না দেখালেও পারবে। এটা তোমার সুবিধার্থে আমি দেখিয়েছি। তুমি যদি মনে করো দেখাবে, দেখাতে পারো ইচ্ছা করবে। 2 নম্বর প্রশ্নে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থী, নিচের সারণীতে 2টি গ্রামের জনসংখ্যা এবং আয়তন দেওয়া হলো। গ্রাম ক, অন্য নামও থাকতে পারে। জনসংখ্যা হলো ক গ্রামের 1950 জন, আয়তন হলো বর্গ কিলোমিটার, এবং খ গ্রামের হলো 1700 জন, আর আয়তন হলো 25 বর্গ কিলোমিটার। তুমি যদি ইচ্ছে করো জনসংখ্যার পাশে জন দিয়ে দিবে, তবুও কিন্তু পারো। প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যার পাশে যদি জন দিতে চাও তবুও পারো, কথাটা উল্লেখ করে দিলাম, আমি উল্লেখ করা ছিল না। প্রশ্নে আসা যাক। ক প্রশ্ন, ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? খ, খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? গ, 2টি গ্রামের জনসংখ্যার গড় ঘনত্ব কত? সমাধানে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্নের কয়ের সমাধান। সারণী হতে পাই আমরা ক গ্রামের জনসংখ্যা হলো 1950 জন এবং আয়তন হলো 15 কিলোমিটার। আমরা জানি
জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। এখন যদি ভ্যালু বসাই দাও, মানগুলো বসাই দাও, মোট জনসংখ্যা 1950, আয়তন হলো 15 বর্গ কিলোমিটার। এটা এখন কাটাকাটি করে 15 দিয়ে 1950 কাটলে পাবে 130। দেখো কিভাবে, 15 কে 15, 19 থেকে 15 বাদ দিলে থাকে 4, আর এই পাশের 5 যদি আমরা নেই তাহলে হয় 45, 3 15 45, আর এই যে শূন্য একটা 130 জন। তার মানে 130 জন পার বর্গ কিলোমিটার। এই কথার অর্থ হলো প্রতি বর্গ কিলোমিটারে 130 জন। তাহলে তুমি এইভাবে অতীত নিয়মের মতো অঙ্কন করতে করতে 15 বর্গ কিলোমিটারে জনসংখ্যা বসবাস করে 1950 জন, সুতরাং 1 বর্গ কিলোমিটারে বাস করে 1950 ডিভাইড বাই 15। কাটাকাটি করলে তাহলে কি হইতো, তখন 1 বর্গ কিলোমিটারে বসবাস করতে 130 জন। এইভাবে দিলে, আর সূত্র দিয়ে করলে এইভাবে পারবে, তুমি দুইভাবে করতে পারবে। উত্তর 130 জন পার বর্গ কিলোমিটার। খ নং প্রশ্নে চলে আসলাম। 2 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। খ গ্রামের জনসংখ্যা আমরা পেয়েছি 1700 জন এবং আয়তন 25 বর্গ কিলোমিটার। পূর্বের মতনই আমরা জানি জনসংখ্যার ঘনত্ব মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে যদি মান বসিয়ে দিই 1700 ডিভাইডেড বাই 25, যদি এটা কাটাকাটি করি একটু, তাহলে হবে 68 সমান সমান 68 জন পার বর্গ কিলোমিটার। উত্তর 68 জন পার বর্গ কিলোমিটার। 2 নং প্রশ্নের গয়ের সমাধান। দুইটি গ্রামের মোট জনসংখ্যা, তার মানে ক গ্রামের জনসংখ্যা যোগ করতে হবে। 1950 যোগ 1700 টোটাল হলো 3650 জন। মোট আয়তন, তার মানে ক গ্রাম এবং খ গ্রামের মোট আয়তন যোগ করলে 15 যোগ 25 সমান 40 বর্গ কিলোমিটার। এবার আমরা জানি জনসংখ্যার ঘনত্ব সে একই সূত্র, মোট জনসংখ্যা ডিভাইড বাই মোট আয়তন, 3650 ডিভাইড বাই 40। এবার এটা দিয়ে এটা কাটলে কিন্তু ভাগশেষ থাকবে, 0 বাদ দিলে 4 দিয়ে 365 ভাগ যায় না। এই ক্ষেত্রে দশমিক আসবে 91.25 সমান সমান 91.25 জন পার বর্গ কিলোমিটার। এটাই উত্তর। 3 নং প্রশ্নে আমরা চলে আসলাম প্রিয় শিক্ষার্থী। 3 নং প্রশ্ন হলো কতগুলো উপাত্ত দেওয়া হলো এবং এই প্রত্যয়গুলোকে তুমি মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ নং প্রশ্ন হলো 5 শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলো বিন্যস্ত করো এবং গ নং প্রশ্ন হলো উপাত্তগুলো আয়ত লেখা অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থী, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ঊর্ধ্বক্রমে এই কথার অর্থ হলো কি, আমরা পূর্বে জেনেছি যে ছোট থেকে বড়র দিকে সাজাতে হয়, আর অধক্রমে হলে বড় থেকে ছোটর দিকে সাজাতে হয়। 3 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। সর্বোচ্চ সংখ্যা এখানে 29, সর্বনিম্ন সংখ্যা 6। আমাদের সারণী করতে গেলে আমরা করি, আবার উপাত্তগুলো একটু লিখে নিই, তাহলে আমাদের সারণীতে বসাতে সহজ হবে। সারণী হলো সর্বনিম্ন সংখ্যা ছিল 5, এই 6 থেকেও তুমি ধরতে পারতে 6 থেকে 10 এভাবে ধরতে পারতে, বা তার 1 বা 2 কম থেকে ধরা যায়, ছোট থেকে ধরা যায়। তার 5 থেকে 9 প্রথম ঘরে নিয়েছি, তাহলে দ্বিতীয় ঘরে হবে 10 থেকে শুরু হবে, 10 থেকে 14 শেষ হয়ে গেল, তাহলে তৃতীয় ঘরে 15 থেকে শুরু হবে, 15 থেকে 19। তার মানে কত যোগ করতে হতেছে, শ্রেণী ব্যবধান 5, তার মানে 4 করে যোগ করতে হবে। প্রথমটার সাথে 4 আর শেষেরটার সাথে 1 যোগ করলে পরেরটা পাওয়া যায়। 19-এর সাথে 1 যোগ করলে যে 20 চলে আসছে, মানে পরবর্তী সংখ্যাটি 20 থেকে 24, 25 থেকে 29। টেলি চিহ্নগুলো আমরা যদি একটু দেখে নেই, 1 বলতে একটা দাগ, 2 বলতে দুটো দাগ, 3 বলতে 3টি দাগ, 4 বলতে 4টি দাগ, 5 বলতে পঞ্চম দাগটি কোনাকুনি দিতে হয়, 6 বলতে 1 বান্ডেলের পরে আরেকটি দাগ দিতে হয়, 7 হলে 1 বান্ডেলের পরে 2টি দাগ দিতে হতো। এই দেখো 12 কেটে আমরা 10 থেকে 14-এর মতো 14 যে ঘরে আছে সেই ঘরে বসাইছি। 14 যদি কাটে তাহলে 10 থেকে 14 ঘরে বসাতে হবে। 24 কাটলে 20 থেকে 24-এর ঘরে। 29 যদি আমরা কেটে দেই তাহলে 29 হলো 25 থেকে 29 এই ঘরে বসাতে হবে। আবার যদি 16 কাটে তাহলে 15 থেকে 19-এর মধ্যে এই ঘরে বসাতে হবে। 12 যদি আমরা কেটে দিই তাহলে 12 একটু খুঁজে নেব কোথায় আছে। 10 থেকে 14-এর মধ্যে 12 আছে, কারণ 10, 11, 12, 13, 14 এই সংখ্যাগুলো, এই 5টি সংখ্যা এই 10 থেকে 14-এর মধ্যে এই শ্রেণীতে আছে। এই জন্য আমরা 12টা এই ঘরে বসলাম। 9 তাহলে প্রথম ঘরে বসবে, 5 থেকে 9 তাহলে এই 9 প্রথম ঘরে বসবে, 29 বসবে একদম শেষের ঘরে, কারণ দেখো এখানে 25 থেকে 29 আছে। 20 বসবে কোথায়, 20 থেকে 24-এর ঘরে। 16 বসবে 15 থেকে 19-এর ঘরে। 28 বসবে শেষের ঘরে, 25 থেকে 29 যে ঘরে আছে সেই ঘরে বসবে।
12 বসবে কোথায়? 10 থেকে 14 ঘরে। 8 বসবে প্রথম ঘরে। 5 থেকে 9 যেহেতু এখানে আছে, তাহলে 5, 6, 7, 8, 9 এই 5টি সংখ্যা 5 থেকে 9 এর মধ্যে আছে এই সিরিয়ালে। 29 বসবে একদম শেষের ঘরে, কারণ 25 থেকে 29। 12 বসবে কোথায় তাহলে? এবার বুঝে নিই আমরা। দেখো 10 থেকে 14, তাহলে আরেকটি দাগ দিলে 5টি দাগ হয়। গণতে আমাদের অসুবিধা, এই কারণে এই পঞ্চম দাগটি 12 বসার সাথে সাথেই পঞ্চম দাগটি কিন্তু কোনাকুনি দিতে হবে আমাদের। এই পঞ্চম দাগটি আমরা কোনাকুনি দিলাম। 6 বসবে কোথায়? প্রথম ঘরে। 22 বসবে 20 থেকে 24 এর ঘরে। 28 বসবে 25 থেকে 29 এর ঘরে। এখন যদি মানগুলো আমরা বসাই দিই, 3টি দাগ, তার মানে এই যে ডান সাইডে দেখো 3টি দাগ মানে 3, তাহলে এখানে 3 বসাই দেবো। 1 বান্ডিল মানে 5, আবার এখানে 2টি দাগ মানে 2, আর 3টি দাগ মানে 3, আর এখানে 1 বান্ডিল হয়েছে তার মানে 5। এখন যদি যোগ করি 3 আর 5, 8, 2 10, 10 আর 3 13, 13 5 18, তাহলে মোট গণসংখ্যা আমরা পেয়ে গেলাম 18। এটাই হলো গণসংখ্যা সারণী। 3 নং প্রশ্নের গয়ের সমাধানে আসলাম প্রিয় শিক্ষার্থী। 3 নং প্রশ্নের গয়ের সমাধান হলো, এখন উপাত্তগুলোকে 5 শ্রেণী ব্যবধানে সারিবদ্ধ করে টেলি চিহ্ন ব্যবহার করে বিন্যস্ত করি। আমরা এই সারণীটা আমাদের আবার লাগবে গয়ের প্রশ্নে, এই কারণে এটা আবার পূর্বে ওখান থেকে নিয়ে এসেছি আমরা। তাহলে 18, কারণ আয়ত লিখতে হলে এই সারণীটি দরকার, এই কারণে এখানে উল্লেখ করেছি। তাহলে খ সারণী ব্যবহার করে অঙ্কিত আয়ত লেখ। আয়ত লেখকে প্রথমটা 0 থেকে আমরা উপর দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমরা ব্যবহার করব। আর নিচে হলো 5 থেকে 9 10 থেকে শ্রেণী ব্যবধান গুলো আর কি, শ্রেণী ব্যবধান গুলো। এবার আমরা এগুলো শ্রেণী ব্যবধান, আর এই পাশের দিকে 1 2 3 4 5 6 এগুলো গণসংখ্যা। এখন আমরা প্রথম ঘরটা ফাঁকা রাখবো কেন? দেখো 0 থেকে 4 পর্যন্ত নাই, এখানে 5 থেকে শুরু হয়েছে, তাহলে প্রথম ঘরে কিছু নাই। এবার তাহলে 5 থেকে 9 কত পেয়েছিলাম? 3। 10 থেকে 14 পেয়েছিলাম 5, 15 থেকে 19 পেয়েছিলাম কত? 2, এবং 20 থেকে 24 পেয়েছিলাম আমরা 3, আর 25 থেকে 29 পেয়েছিলাম 5। এই হলো আমাদের আয়ত লেখ, কারণ এই আয়তক্ষেত্রের মতন দেখা যাচ্ছে। 5 থেকে 9 দেখো একটি আয়তক্ষেত্রের মতো। এইভাবে বাউন্ডারি রেখা দিয়ে 4B অথবা 6B পেন্সিল দিয়ে তোমরা একটু গাঢ় করে দেবে। এবার আরেকটি সৃজনশীল প্রশ্ন। 15 জন শ্রমিকের দৈনিক আয় নিম্নরূপ। প্রশ্ন হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য কত? খ নং প্রশ্ন, শ্রমিকদের দৈনিক মজুরির গড় কত? উপাত্তগুলো গণন প্রশ্ন, উপাত্তগুলো টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। 4 নং প্রশ্নের কয়ের সমাধানে আসলাম প্রিয় শিক্ষার্থী। সর্বোচ্চ উপাত্ত হলো 800 এবং সর্বনিম্ন উপাত্ত হলো 300। সুতরাং সর্বোচ্চ উপাত্ত সর্বনিম্ন উপাত্তের পার্থক্য 800 বিয়োগ 300, দ্যাট মিন্স বিয়োগ করলে আমরা পেয়েছি 500, এবং এটাই উত্তর 500। 4 নং প্রশ্নের কয়ের সমাধান। সর্বোচ্চ উপাত্ত হলো 800 এবং সর্বনিম্ন উপাত্ত হলো 300। তাহলে আমরা 15 জন শ্রমিকের মোট মজুরি যদি আমরা পেতে চাই, তাহলে সকলের মজুরি আমরা যোগ করে দেবো। যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5350। আমরা জানি গড় সমান মোট মজুরি ডিভাইডেড বাই মোট শ্রমিক সংখ্যা। তাহলে মোট মজুরি হলো 5350, মোট শ্রমিক সংখ্যা হলো 15। মোট শ্রমিকের সংখ্যা এই কথাও তুমি দিতে পারো, বা মোট শ্রমিক দেওয়া হবে। এটা দিয়ে যদি একটু আমরা ভাগ দিই, 5350-কে 15 দিয়ে ভাগ দিলে পাবো 356.67। এটা আসতো কি 6666666। আমরা জানি 2 ঘর রাখলে 3 নম্বর ঘরটা যদি 5 বা 5 এর বেশি হয়, তাহলে দ্বিতীয় ঘরে 1 যোগ হয়। এই কারণে আমরা বাকিগুলো বাদ দিয়ে 1 যোগ করে 6-7 বানিয়েছি। আবার যদি 1 নম্বর ঘর রাখতাম শুধু 7 হতো কেন? তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 356.67 টাকা প্রায়। 4 নং প্রশ্নের গয়ের সমাধানে চলে আসলাম আমরা। উপাত্ত সমূহ টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হলো। এসে করি উপাত্তগুলো আবার আমরা একটু উঠিয়ে নিলাম এখানে, খাতায় তোমরা লিখে নেবে, তাহলে টেলি চিহ্ন ব্যবহার করে বসাতে সুবিধা হবে। দেখো সর্বনিম্ন পেয়েছিলাম 300, সর্বোচ্চ 800, আর মাঝখানে আরো দুটি মজুরি আছে 325 এবং 350। টেলি চিহ্নের ব্যবহারগুলো আমরা একটু দেখে নিই। পূর্বে আমরা জানি 1 বলতে একটা দাগ, 2 বলতে 2টি দাগ,
3 বলতে 3টি দাগ, 4 বলতে 4টি, 5 বলতে 1 বান্ডেল গোলাপনি দিতে হয় এবং 6 বলতে আরেকটি দাগ দিতে হয়, 7 বলতে 1 বান্ডেল পর 2টি, এইভাবে দিতে হয় ক্রমান্বয়ে। 350 মানে 350 এর ঘরে একটি দাগ দিতে হবে, আবার 325 কাটলে 325 এর ঘরে একটি দাগ, 325 আবার, তাহলে 325 এর ঘরে আবার দাগ দিলাম একটা, 800 তাহলে 800 এর ঘরে একটি দাগ। এভাবে যদি আমরা একটু বসিয়ে দেই, একটু ধীরে ধীরে বসাও, 350 350 এর ঘরে 300 300 এর ঘরে 325 325 এর ঘরে, কিন্তু 325 এর ঘরে আগেই 4টি ছিল, কিন্তু পঞ্চম দাগটি কোনখানি হবে 325 আরেকটি, তাহলে 1 বান্ডেল পরে আরেকটি পেয়ে গেলাম, 300 300 ঘরে বসবে, 350 350 এর ঘরে এবং 350 এ আরেকটি বসলো, এবার 300 300 ঘরে বসবে। এবার যদি মানগুলো বসিয়ে দিই, 4টি দাগ মানে 4, 1 বান্ডেল আর 1 তার মানে 6, আর 4টি দাগ মানে 4 আর 1 বলতে 1, টোটাল যদি যোগ করি 4 আর 6 10, 10 আর 4 14, 14 আর 1 যোগ করলে পাবো আমরা কত 15। তাহলে সারণী করা হয়ে গেল। আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থী, একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর 20 জন শিক্ষার্থীদের 1 মাসের উপস্থিতি নিচে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই উপস্থিতি দেওয়া হলো। এখন প্রশ্ন হলো উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সারণীতে বিন্যস্ত করো। খ প্রশ্ন, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? ক্ষয়ে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত অংশ বা শতকরা কত? ক্ষয়ে আমরা সবচেয়ে বেশি একটা পাবো, সেটা টোটাল যে শিক্ষার্থী হবে তার শতকরা কত হবে, এটা আমাদের বের করতে হবে। সমাধানে চলে যায়। 5 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। প্রদত্ত উপাত্তের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হলো 9 এবং বৃহত্তম সংখ্যা হলো 26। 5 শ্রেণী ব্যবধানে যদি আমরা প্রদত্ত উপাত্তের সারণী করি, তাহলে আমরা লিখব 5 শ্রেণী ব্যবধান। প্রদত্ত উপাত্তের সারণী হলো, শিক্ষার্থী তাহলে কি লিখতে হবে তোমাকে? 5 শ্রেণী ব্যবধানে প্রদত্ত উপাত্তের সারণী হলো, সারণী করার জন্য উপাত্তগুলো আবার লিখবে এবং পূর্বের মতনই সারণী লিখবে। শ্রেণী ব্যবধান টেলি গণসংখ্যা, নিচে মোট গণসংখ্যার জন্য আরেকটি দাগ দিবে, করতে হবে 9 থেকে 13, 5 শ্রেণী ব্যবধান, তার মানে 9 এর সাথে 4 যোগ করতে হবে। বারবার বলতেছি যেন তোমার ভুল না হয়। আবার 13 এর পরের সংখ্যা 14, 14 থেকে তাহলে 4 যোগ করলে 14 এর সাথে 4 যোগ করলে 18, 18 এর পরে 19, 19 এর সাথে 4 যোগ করলে 23, 23 এর পরে 24, 24 এর সাথে 4 যোগ করলে 28। টেলি চিহ্নগুলো যদি আবার পূর্বের মতন আমরা একটু দেখি, 1 বলতে একটা দাগ, 2 বলতে 2টি দাগ, 3 বলতে 3টি দাগ, 4 বলতে 4টি দাগ, 5 বলতে পঞ্চম দাগটি কোনাকুনি হবে, 7 বলতে 1 বান্ডেলের পরে আরো 2টি দাগ। এবার 20 যদি আমরা কেটে দিই, তাহলে 20 19 থেকে 23 এর ঘরে বসবে, 25 কাটলে এটা বসবে হলো 24 থেকে 28 এর ঘরে। এবার 26 যদি বাদ দাও, তুমি আগে দেখো 24 থেকে 28 এর ঘরে বসবে একটি দাগ, 18 যদি কাটো তাহলে 14 থেকে 18 এর ঘরে বসবে, 23 যদি তুমি কাটো তাহলে এটা 19 থেকে 23 এর ঘরে এসে বসবে, একটি দাগ দিতে হবে। 10 যদি কাটো তাহলে 9 থেকে 13 এর মধ্যে এই ঘরে একটি দাগ দিতে হবে তোমাকে। আর যখনই তুমি 12 কাটবে তখন 9 থেকে 13 এই ঘরের মধ্যেই 12 আছে, কারণ 9 10 11 12 13 এই ঘরের মধ্যে পড়ে, তাহলে এখানে আরেকটি দাগ। এবার 9 তার মানে প্রথম ঘরে বসবে আরেকটি। 18 এটা দেখো দ্বিতীয় ঘরে, 14 থেকে 18 এই ঘরে বসবে, 18 কাটলে। 26 যদি আমরা কাটি তাহলে একদম শেষে হবে 24 থেকে 28, এখানে আছে 24 25 26 27 28, এই 5টি সংখ্যা আছে এখানে। তাহলে 26 কাটলে এখানে বসবে, 16 কাটলে বসবে কোথায়? 16 যদি বাদ দিতে চাই আমরা, বসাতে চাই 14 থেকে 18 ঘরে বসবে। আর 12 হলে প্রথম ঘরে বসবে। 17 কোথায় বসবে? 17 14 থেকে 18 ঘরে, 18 14 থেকে 18 ঘরে, তাহলে পঞ্চম দাগটি কোনাকুনি হবে। আমরা জানি 21 বসবে কোথায়? 19 থেকে 23 এর ঘরে, 25 বসবে 24 থেকে 28 এর ঘরে, 19 বসবে কোথায়? 19 থেকে 23 এর ঘরে, 20 বসবে 19 থেকে 23 এর ঘরে, 18 বসবে কোথায়? 14 থেকে 18 এর ঘরে, এবং 17 সর্বশেষ 17 বসবে 14 থেকে 18 এর ঘরে। তাহলে দেখো এখন মান যদি বসাবে, 4টি দাগ মানে 4, আর এখানে 1 বান্ডেল মানে 5, আর পরে আরো 2টি দাগ এসেছে, তার মানে 7, আর 1 বান্ডেল মানে 5, আর এখানে হলো 4টি দাগ, তার মানে 4। এবার যদি যোগ করো 4 আর 7 কত হবে? 11, 11 5 16, 16 আর 4 টোটাল আমরা পেয়ে যাবো 20।
তাহলে সারণী করা হয়ে গেল। খুব কঠিন লাগতেছে, একটি কথা বারবার শুনতেছো যেহেতু আমার তো মনে হচ্ছে না যে কঠিন লাগতেছে। আমার আত্মবিশ্বাস যে এতক্ষণে তুমি বুঝে গেছো শ্রেণী ব্যবধান কিভাবে তুমি সাজাবে, টেলি চিহ্নের মান, একটা দাগ বলতে কত বোঝায়, এক বান্ডিল বলতে কত বোঝায়। প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নং প্রশ্নের ক্ষয়ের সমাধানে আসলাম। ক্ষয়ের সারণী থেকে দেখা যায় 14 থেকে 18 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আমি যদি সারণীটা আবার একটু দেখাই, দেখো সারণীটা দেখলে তুমি দেখবে 14 থেকে 18 ভিতরে সবচেয়ে বেশি 7 জন। তাহলে আমরা ক্ষয়ে বলছে কোন শ্রেণীতে সবচেয়ে বেশি, তাহলে 14 থেকে 18 শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি এবং এটি উত্তর। 5 বয়ের সমাধান। কয়ের সারণী হতে পাই আমরা কি 14 থেকে 18 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 7 জন এবং মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়েছিলাম 20 জন। তাহলে এখন আমরা লিখতে পারি 20 জনের মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল শিক্ষার্থীর সংখ্যা যে শ্রেণীতে সেটা হলো 7 জন। তাহলে একজনের ভিতরে কতজন, এবং 100 জনের মধ্যে শতকরায়, তোমরা শতকরার চ্যাপ্টারে এই অঙ্কগুলো করছো, শতকরা বললেই 100 দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে 20 এবং 100 যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে 5 করি 100, 5 আর এবং 7 এই দুটি যদি গুণ করা হয় তাহলে গুণফল আমরা পেয়ে যাচ্ছি কত, 35। তাহলে উত্তর আমরা লিখতে পারবো 35%। 6 নং প্রশ্ন, আরেকটি প্রশ্ন আসলাম। প্রিয় শিক্ষার্থী, নিচের সারণীতে একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের গত মাসে উপস্থিতির প্রিয় শিক্ষার্থী, নিচের সারিতে একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের গত মাসের উপস্থিতির সংখ্যা দেওয়া হলো। 5 থেকে 9 শ্রেণীতে আছে 2 জন শিক্ষার্থী, 10 থেকে 14 শ্রেণীতে আছে 3 জন, 15 থেকে 19 শ্রেণী ব্যবধানে আছে 7 জন, এবং 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে আছে হলো এই শ্রেণীতে 8 জন, সবচেয়ে বেশি 20 থেকে 24। 25 থেকে 29 দেখো এটা হলো 6 জন। যদি প্রশ্ন আছে 5ম শ্রেণীতে মোট কত শিক্ষার্থী আছে, এটা টোটাল যোগ হবে। কোন শ্রেণীতে শ্রেণী ব্যবধান শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, শ্রেণী থেকে দেখলে পাওয়া যাচ্ছে 8। 8 যদি বেশি হয় তাহলে শ্রেণী ব্যবধানটা হলো 20 থেকে 24। যদি বলতে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম, তখন এই 2, তার মানে শ্রেণী ব্যবধান আসতো 5 থেকে 9। এটা একটু খেয়াল রাখবে। এবার তাহলে সমাধানে যাওয়া যাক। সমাধান হলো প্রশ্ন 6 এর সমাধান। সারণী থেকে দেখা যায় 20 থেকে 24 শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, এবং কতজন বেশি এটা কিন্তু বলা হয়নি, বলছে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, তাই আমরা লিখেছি কি 20 থেকে 24 শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। 6 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থী, সারণী থেকে দেখা যায় 5ম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে, টোটালে যদি আমরা যোগ করি 2 যোগ 3 যোগ 7 যোগ 8 যোগ 6, 2 আর 3 যোগ করলে 5, 5 7 12, 12 আর 8 20, 20 আর 7 26, 26 জন। তার মানে উত্তর পেয়ে গেলাম আমরা। উত্তর কি লিখবো, 26 জন। 6 নং প্রশ্নের গয়ের সমাধান। সারণী ব্যবহার করে অঙ্কিত আয়ত রেখো। তাহলে তোমাকে এইভাবে খাতায় দাগ টানতে হবে, ঘর করতে হবে। ঘর করে এই বাম পাশে এগুলো 0 থেকে একেবারে 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম, আর নিচে শ্রেণী ব্যবধানগুলো দিবে। শ্রেণী ব্যবধানগুলো কততম যা ছিল সেটাই লিখে দিবে এখানে। 5 থেকে 9, 10 থেকে 14, তারপরে 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। এরপরে 5 থেকে 9 শ্রেণী ব্যবধানে কতজন ছিল, এটা শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধান কত ছিল, 2 জন ছিল, তাই আমরা 2 ঘরে গিয়ে এখানে একটা বাউন্ডারি রেখা দিয়ে তারপরে একটু কালি করে দেব। আর দেখো 0 থেকে 4 পর্যন্ত কিছু ছিল না, এই কারণে এটা ফাঁকা। তুমি ইচ্ছা করলে এখানে একটু ঢেউ চিহ্ন দিয়ে দিতে পারো, ভাঙ্গা চিহ্ন দিয়ে দিতে পারো, ফাঁকা রাখলে চলে। 10 থেকে 14 শ্রেণীতে আমরা সারণী থেকে পেয়েছিলাম 3 জন, এবং 15 থেকে 19 শ্রেণীতে পেয়েছিলাম হলো 7 জন, 20 থেকে 24 এটা সবচেয়ে বেশি 8 জন, এবং 25 থেকে 29 এটা পেয়েছি হলো 6 জন। এগুলো এই আয়ত লেখকে ইংরেজিতে গ্রাফ বলে। তোমরা দেখবে ক্রিকেট খেলার সময় ডট ডট দিয়ে দেখানো হয় গ্রাফগুলো, কখনো তোমরা যত উপর ক্লাসে উঠবে কখনো বৃত্ত দিয়ে দেখানো হয়, বৃত্ত দিয়ে যেটা দেখানো হয় সেটা পাই লেখচিত্র, যেটা ডট ডট দেয় সেটা
এইভাবে আবার কলাম দিয়ে দেখায়, দেখবে কলামের মতন, রোয়ের মতন বিভিন্ন কিছু, কিন্তু এইটা আয়তলেখ কেন? এটা আয়তক্ষেত্রের মতো দেখা যাচ্ছে, এই কারণে এটা আয়তলেখ। তাহলে এটা হলো আয়তলেখ, আর হলো এটা হলো উপস্থিতি। শিক্ষার্থী বৃন্দ, একটি বাড়ির কাজ দিচ্ছে। বাড়ির কাজ হলো কোন একটি গ্রামের পূর্ব অংশের 15টি পরিবারের সদস্য সংখ্যা নিম্নরূপ: 5, 7, 3, 4, 4, 7, 2, 6, 4, 5, 6, 3, 5, 6, 9। এগুলো হলো এক একটি পরিবারের সদস্যের সংখ্যা। অর্থাৎ 5 হলো একটি পরিবারের সদস্যের সংখ্যা, 7 হলো একটি পরিবারের সদস্য সংখ্যা, সবচেয়ে কম আমরা দেখেছি কত? 2 জন হলো একটি পরিবারের সদস্য সংখ্যা। অনেক পরিবারই আছে 2 জন সদস্য থাকতে পারে, আবার অনেক পরিবার আছে বেশি সদস্য থাকতে পারে। তাহলে এই 15 জন পরিবারের সদস্য সংখ্যা, এই উপাত্তগুলো ব্যবহার করে তুমি কি করবে? সংখ্যাগুলোকে শ্রেণীর ব্যবধানে 3 ধরে, শ্রেণী ব্যবধান 3 ধরবা। আমরা এতক্ষণ দেখিয়েছি 5 ধরে, তুমি 3 ধরে বিন্যস্ত করবে, সারণী তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আমি দাবি রাখছি, আশা করছি আমার এই উপস্থাপনা, কথায়, প্রেজেন্টেশনে যদি তুমি সামান্য পরিমাণ পর্যন্ত উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করবে। শেয়ার করবে এই কারণেই, প্রিয় শিক্ষার্থী, তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমার প্রিয় যে মানুষগুলো তারাও যেন উপকৃত হতে পারে, এ কারণে শেয়ার করবে। তোমাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।